স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সালেজুর চৌধুরী। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, আর এবারে বিস্তারিত সংবাদ। ফেব্রুয়ারিতেই বাংলাদেশে হবে উৎসবমুখর নির্বাচন। জাতিসংঘে দেয়া ভাষণে আবারও জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলেন যে সরকারি ক্ষমতায় আসুক, চলবে সংস্কার। ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র ঘোষণায় জাতিসংঘের প্রতি আহ্বানও জানান প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের প্রতিবেদন। আমরা সাধুবাদ জানাই। জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে শুক্রবার প্রায় ৪০ মিনিটের ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বিশ্ব নেতাদের তিনি মনে করিয়ে দেন এখন আর কোনো সংকটই আঞ্চলিক নেই, মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে এবং কম বেশি প্রায় সব দেশের উপর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ফেলে। বর্তমান পৃথিবীতে কোনো একটি দেশ সংকটে পড়লে অথবা বিশ্বের কোনো এক প্রান্তে সংকট দেখা দিলে সমগ্র বিশ্বের নিরাপত্তায় ঝুঁকির মুখে পড়ে যায়। রোহিঙ্গা সংকট সমাধানে রোডম্যাপ করে এগোনোর আহ্বান জানান প্রফেসর ইউনূস। বলেন এরই মধ্যে রোহিঙ্গাদের জন্য বিশ্ব খাদ্য সংস্থার অনুদান কমে আসতে শুরু করেছে, যা মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আসা মানুষগুলোর জন্য খাদ্য সংকট তৈরি করবে। ৮ বছর পার হয়ে গেল, রোহিঙ্গা সংকটের কোনো সমাধান হলো না। তহবিল সংকটের কারণে আজকে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ন্যূনতম জীবনমান বজায় রাখার আমাদের যৌথ প্রয়াসও ভেঙে পড়ার উপক্রম হয়েছে। বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের জরুরি সহায়তা কার্যক্রমে মারাত্মক তহবিল ঘাটতির বিষয়ে ইতোমধ্যে সতর্ক করে দিয়েছে আমাদেরকে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তরুণদের নিয়ে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। বলেন ডিজিটাল বিভাজন, এআই এর অপব্যবহার রোধ করে প্রযুক্তি খাতে তরুণদের আরো সামনে এগিয়ে নিতে হবে। আজকের তরুণরা স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সিদ্ধান্ত গ্রহণে অনলাইন অফলাইন ফোরাম, জরিপ এবং প্রচারণার মাধ্যমে তাদের জনপ্রতিনিধিদের সঙ্গে সরাসরি যুক্ত থাকতে চায়। আরো বলেন বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়েই এই পৃথিবীতে সুন্দরভাবে বসবাস সম্ভব, যে লক্ষ্যে জাতিসংঘ প্রতিষ্ঠা করা হয়েছে। সবচেয়ে মর্মান্তিক চিত্র আমরা দেখেছি গাজায় শিশুরা না খেয়ে অকাল মৃত্যুবরণ করছে। ফিলিস্তিনের উপর ইসরায়েলি বর্বরতার নিন্দা জানিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পক্ষে জোরালো অবস্থান ব্যক্ত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। পাশাপাশি গাজায় গণহত্যা নিয়ে জাতিসংঘের অনুসন্ধানের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে সমর্থন জানান তিনি। আমি আবারও জোরালো দাবি জানাচ্ছি যে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ছাত্র জনতার আন্দোলন ও গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন বাংলাদেশের জনগণ প্রমাণ করেছে সমবেতভাবেই যে কোনো অন্যায়কে পরাজিত করা যায়। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে 13শ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতির কথা জাতিসংঘকে জানিয়ে প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর নিজের কাজের বিস্তারিত তুলে ধরেন তিনি। জাতিসংঘের সাধারণ অধিবেশনের আজকের ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন জলবায়ু সংকট সহ রোহিঙ্গা সংকটের মতো বৈশ্বিক যে সংকটগুলো আছে সেগুলো সমাধান করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একই সাথে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গেও স্পষ্ট বক্তব্য রাখেন প্রফেসর ইউনূস। বলেন আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে একটি উৎসব মুখর নির্বাচন। মারুফা রহমান, নিউজ 24, জাতিসংঘ, নিউ ইয়র্ক। দর্শক, নির্বাচন ভবনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। ওই পিছনের মানুষটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ম্যান বিহাইন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট। পিছনের মানুষটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু যত আপনি যন্ত্রপাতি দেন, যত লজিস্টিক সাপোর্ট দেন, কিন্তু কাজ কিন্তু আগাবে না। সুতরাং আমি আপনাদেরকে সেভাবে পেতে চাই এই যে ম্যান বিহাইন্ড দি ইকুইপমেন্টস এন্ড দি লজিস্টিক্স, এরা যাতে সঠিক ভূমিকা রাখতে পারে সেভাবে আপনারা কাজ করবেন, আর আমি সে বিশ্বাস আমার আছে। একটা জিনিস কি দেখেন, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এখন ইজ ভিজিটিং ইউনাইটেড স্টেটস, জেনারেল অ্যাসেম্বলি মিটিংয়ে গেছেন। আমি দেখেছি যতটা দেশের নেতার সাথে উনি দেখা করেছেন, যতটা মিটিংয়ে উনি বক্তৃতা দিয়েছেন, বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে এবং ঐতিহাসিক নির্বাচন হবে, এই কথাটা কিন্তু উনি বলতে ভুলেন নাই। রিপিটেডলি হি হ্যাজ বিন টেলিং। কিন্তু আমাদেরকে তো কোনোদিন একটিবারের জন্য বলেন নাই যে এটা এই কাজটা কি কতটুকু করলো, এটা কি করলো, এটা এইভাবে করে এইভাবে করো, কিন্তু বলেন নাই।
He has full confidence in the election commission. He has full confidence in the election commission. যার জন্য আমাদের উপরে আস্থা আছে বলেই কিন্তু উনি প্রতিনিয়ত বলে যাচ্ছেন যে আমি একটা ঐতিহাসিক নির্বাচন বাংলাদেশে দেব। আমাদের এই আস্থাটা, ওনার যে বিশ্বাসটা, এটা ধরে রাখতে হবে। আমাদের প্রমাণ করতে হবে আমরা পারি। অতীতে যাই করে থাকবেন না কেন, আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা এটা পারি। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি নিশ্চিত আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এটা করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন আমাদের মাসুদ সাহেব এই যে একটা জিনিস বলেছেন, শপথের কথা বলেছেন, এখানে কোরআনের আয়াত নিয়েও আলোচনা হয়েছে। আমি অত বিস্তারিত আর যাব না, সময় খুব অনেক হয়ে গেছে। দেখেন নির্বাচন ভবনে কথা বলছিলেন প্রধান নির্বাচন কমিশনার। দর্শক, আবারও চলে যাচ্ছি জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার পাশেই ছিলেন বিএনপি মহাসচিব সহ 6 রাজনৈতিক নেতা। তারা বলেন, জাতিসংঘে সরকার প্রধানের ভাষণের পর নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই তাদের। ভোটের আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিও রয়েছে। নিউ ইয়র্ক থেকে মারুফা রহমানের প্রতিবেদন। ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। সরকার প্রধানের সফর সঙ্গী বিএনপির মহাসচিব বলেন, এর মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ বাংলাদেশের বার্তা দিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আপত্তি নেই উল্লেখ করে তার আগে সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নের উপর জোর দিয়েছেন জামায়াত ও এনসিপি নেতারা। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্য নিয়ে বিএনপির মনোভাব জানান দলটির মহাসচিব। আমাদের অন্তত কোনো সংশয় নেই, আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোন রকমের সংশয় নেই। উই আর কনভিন্স যে আপনার 26 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান জানান জামায়াতের নায়েবে আমির। নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার, যেটা তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর কোনো এখানে কোনো বেনিফিট নেই। প্রায় অভিন্ন অবস্থানে জাতীয় নাগরিক পার্টিও। দলটিও সন্তুষ্ট সরকার প্রধানের বক্তব্যে। অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো সময় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার প্রতি, সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। প্রথমবারের মতো সরকার প্রধানের সফর সঙ্গী হিসেবে সাধারণ পরিষদে অংশ নিলেন 3 দলের রাজনীতিকরা। এই প্রথমবারের মতো বাংলাদেশের কোন সরকার অন্যান্য রাজনৈতিক দলদেরকে সাথে নিয়ে এসে জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করেছেন, যার ফলে প্রতিনিধি দলে থাকা প্রত্যেক রাজনীতিকই স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টার জাতিসংঘে দেওয়া ভাষণকে, এবং একই সাথে জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনকে প্রধান উপদেষ্টা আজ বার্তা দিয়েছেন আগামীর নির্বাচন সুষ্ঠু, সুন্দর এবং উৎসব মুখর হবে। মারুফা রহমান, নিউজ 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায় ভুটান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এই আগ্রহের কথা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী সেরিং তোবগে। নিউ ইয়র্কে শুক্রবার দুজনের এই বৈঠক হয়। প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি বলেন, দুই দেশের উচিত বাণিজ্য বিনিয়োগ বাড়াতে সব সুযোগ খুঁজে দেখা। এছাড়া ডক্টর ইউনূসের হোটেল সুইটে সমবেত হন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান তারা। নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের সফর নির্বাচন নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একান্ত সাক্ষাৎকার নিয়েছেন নিউজ 24 এর বিশেষ প্রতিনিধি মারুফা রহমান। আমরা এখন দেখব সেই সাক্ষাৎকারটি। জনাব মহাসচিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই প্রথম সরকার প্রধান বিরোধী দলের সবাইকে নিয়ে, বেশ কয়েকটি রাজনৈতিক দলকে নিয়ে সাধারণ অধিবেশনে যোগ দিয়েছেন এবং আপনারা সব একই টেবিলে বসেছিলেন দেখেছি। পুরো বিষয়টি স্যার আপনার কাছ থেকে জানতে চাই আমরা, অভিজ্ঞতাটা কেমন ছিল? অন্তর্বর্তীকালীন সরকার তারা ঠিক ওইভাবে
এটাকে বলা যায় যে তাদের বিরোধী আমরা, তা না। আমরা তাদেরকে বিস্ফোরক প্রফেসর ইউনুসকেই দায়িত্ব দেওয়ার ব্যাপারে আমরা সবাই ভূমিকা পালন করেছি। আমরা আমাদের দল থেকে শুরু করে ছাত্ররা সবাই। তো নির্বাচন নিয়ে আসলে দেশে অনেক এরকম প্রশ্ন শোনা যায় যে আসলে কি নির্বাচন ফেব্রুয়ারিতে হচ্ছে কি হচ্ছে না। আমাদের আপনার মোটামুটি কাজটা আছে যে প্রফেসর ইউনুসের সঙ্গে আলাপ করে আমাদের প্রফেসর চেয়ারম্যান কনভিন্স হয়েছেন যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হবে। এই যে নির্বাচনের দিকে যাওয়া, নিশ্চয়ই আপনি ফিরলে দেশ নির্বাচনের একটা হুইচই পড়ে যাবে দলের মধ্যে প্রস্তুতির, এই জাতিসংঘের সফর থেকে ফিরলে। তো সেক্ষেত্রে আমরা যদি প্রার্থী বাছাইয়ের কথা বলি, আপনারা কেমন প্রার্থীদেরকে বাছাই করবেন এবার? না, নিঃসন্দেহে এবার তো আপনার আমাদের দলের মধ্যে যারা সবচেয়ে যোগ্য প্রার্থী, যাদেরকে জনগণের আস্থা যাদের উপরে থাকবে বলে আমরা মনে করব, সেই সমস্ত প্রার্থীদেরকে নির্বাচন করা হবে। পিআর পদ্ধতিটা নিয়ে এখনো ডিবেট চলছে, মানে এটা কি আসলে সমাধানে পৌঁছানো সম্ভব? দ্রুততম সময়ে ডিবেট চলা ভালো, এটা গণতন্ত্রের সবচেয়ে ভালো ব্যাপার যে ডিবেট হবে, এবং সম্ভব না কেন অবশ্যই সম্ভব। তবে ইতিমধ্যে আমার মনে হয় এই ব্যাপারে আপাতত একটা সিদ্ধান্তের দিকে জনগণ চলে গেছে। জনগণ বেশিরভাগই আপনার বোঝেই না ঠিক মতো যে এক্স্যাক্টলি পিআর ব্যাপারটা কি আছে। সাধারণ মানুষ, আই মিন দ্য কমন পিপল। বিশ্ব নেতাদের কাছ থেকে আসলে কেমন প্রতিক্রিয়া পেলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, বা এই যে আপনারা সবাই একসাথে এসেছেন, বা বাংলাদেশ সম্পর্কে? ধরেন বাংলাদেশের ব্যাপারে গণতান্ত্রিক বিশ্বের একটা আগ্রহ সবসময় আছে, এবং ডেফিনেটলি সবাই চায় যে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরে আসুক। এটা তো এই ব্যাপারে কোনো আমাদের সন্দেহ নেই। দর্শক, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেশ কিছু প্রশ্নের উত্তর তিনি দিয়েছেন, যার মধ্য দিয়ে আসলে আগামীর রাজনীতির অনেকগুলো দিক নির্দেশনা আসলে আমরা পেলাম। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। জামাত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না, এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 5 বছরের উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। বলেন, আয়নাঘরের মতো সংস্কৃতি বাংলাদেশ আওয়ামী লীগ সরকার শুরু করেছিল। জামাত ক্ষমতায় গেলে নৈতিক আর বৈশ্বিক শিক্ষার মেলবন্ধন তৈরি করা হবে। শনিবার দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিলে এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলাদেশ জামাতে ইসলামী যদি ভবিষ্যতে ক্ষমতায় আসার সুযোগ পায়, তাহলে 3টি প্রধান বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করবে। আমাদের শিক্ষা ব্যবস্থা না নৈতিক না বৈষয়িক কোনো মানের ধারে কাছেও নেই। যে শিক্ষা প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শেখায়, মর্যাদা দিতে শেখায়, আমরা ইনশাল্লাহ সেই শিক্ষাটাই আমাদের ছেলে মেয়েদের হাতে তুলে দেব। শিক্ষার পাঠ চুকে একটা ছেলে কিংবা মেয়ে বের হওয়ার পরে তার যোগ্যতা অনুযায়ী সে কাজ পেয়ে যাবে, হয় সে উদ্যোক্তা হবে, না হয় সে সার্ভিসের একটা জায়গা পেয়ে যাবে। জামাতের আমির বলেন, জামায়াত চায় জনগণের সহযোগিতায় ঘুণে ধরা বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে। জানান, জামাত ক্ষমতায় এলে দাবি আদায়ে কাউকে 1 মিনিটের জন্য রাস্তায় নামতে হবে না। এই রিকগনিশন মানি না, ওই রিকগনিশন মানি না। ভাই, আপনি উপরের দিকে উঠেন, আরেকজনকে লাথি মেরে নিচে নামাইয়েন না। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। ইনসাফের ভিত্তিতে যার যেটা পাওনা সেটা তার হাতে তুলে দেওয়া হবে। তৃতীয় অঙ্গীকার হিসেবে জামাতের আমির দুর্নীতিকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন। বলেন, জনগণের আস্থা ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে আর কাউকে বঞ্চিত হতে হবে না। আসুন সবাই মিলে প্রিয় দেশটাকে আমরা গড়ে তুলি। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা। জুলাই সনদ ছাড়া ফেব্রুয়ারিতে নির্বাচনের সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন দৈনিক আমার দেশের সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে এমন মন্তব্য করেন তিনি। মাহমুদুর রহমান বলেন, জুলাই সনদ না হলে আবারও এই দেশে ফ্যাসিবাদ ফিরে আসবে। নির্বাচন না হলে ভারত বিশৃঙ্খলা করার সুযোগ নেবে বলেও মন্তব্য করেন তিনি। নির্বাচনটা হওয়া দরকার এই কারণে, নির্বাচন না হলে পরে ভারত বাংলাদেশে
বিশৃঙ্খল পরিস্থিতির সুযোগ গ্রহণ করবে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। নির্বাচনের আগে জুলাই সনদ বাস্তবায়িত হতে হবে, বাস্তবায়িত হলে নির্বাচন হয়ে যাওয়া উচিত। নতুন বাংলাদেশে গতানুগতিক রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানের পর মানুষের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন এসেছে তা ধারণ করে আগামীর রাজনীতি করতে হবে। সকালে জিয়া সুইমিং কার্নিভাল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। রাজধানীর জিয়া উদ্যানে এই আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। তারেক রহমান সাহেবকে ওনার বক্তব্যে উনি একটা আদর্শ দলের কথা বলেন, উনি একটা আদর্শ দেশের কথা বলেন। আমরা যদি সেটা ধারণ করতে না পারি তাহলে তো আমরা সেই বিএনপি সেই দেশ গড়ে তুলতে পারবো না। রাজনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, এখানে অর্থনীতিকে গণতন্ত্রায়ন করা হবে, যে অর্থনীতিতে সকলে অংশগ্রহণ করতে পারবে, সকল বাংলাদেশের মানুষ বাংলাদেশের উন্নয়ন অর্থনীতি গ্রহণ করতে পারবে। স্পোর্টসকেও গণতন্ত্রায়ন করতে হবে যাতে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ সেই সুযোগ পায়। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। বেলা 3টায় কুমিল্লা টাউন হল মাঠে সম্মেলন শুরু হবে। নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রধান বক্তা হিসেবে থাকবেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সম্মেলনের উদ্বোধন করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সর্বশেষ এই জেলায় সম্মেলন হয়েছিল 2009 সালে। দর্শক, সম্মেলনের আরো খবর জানাতে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুল ইসলাম। আমরা এখন যেতে চাই তার কাছে। সাইফুল, সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, এবং বেলা 3টায় আমরা যেমনটি জানলাম যে সম্মেলন শুরু হওয়ার কথা, কি পরিস্থিতি দেখছেন? আপনাকে ধন্যবাদ। আর কিছুক্ষণ পরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আজকের এই সম্মেলন, এবং এই সম্মেলনে যোগ দিতে ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার নেতাকর্মী এবং কাউন্সিলরগণ তারা এই কুমিল্লা টাউন হল ময়দানে এসে উপস্থিত হয়েছেন। এবং আজকে আমি এখানে যারা সমবেত হয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা প্রত্যেকেই বলছে যে 16 বছর পর আজকে যে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে সেই সম্মেলনকে ঘিরে তাদের মধ্যে একটি চাঙ্গা ভাব রয়েছে, তো উৎসবমুখর পরিবেশ রয়েছে। এবং তারা বলছেন যে গত 16 বছর ফ্যাসিস্ট সরকারের কারণে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন সফল করা সম্ভব হয়নি, বারবার উদ্যোগ নেওয়ার পরও কিন্তু সেটি করা যায়নি। এখন যে নতুন পরিস্থিতি, বাংলাদেশে একটি ইতিবাচক পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতির ফলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এই সম্মেলনে আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নেতাকর্মীদের নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। বিশেষ করে আগামী নির্বাচন সামনে রেখে বিএনপির করণীয় এবং নেতাকর্মীদেরকে নানা উপদেশ দিয়ে তিনি কিন্তু বক্তব্য রাখবেন। এবং এখানে আরও বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু আজকে এই কর্মসূচিটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। এবং আজকের এই সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলার 10টি উপজেলা ও 4টি পৌরসভার নেতাকর্মীরা তারা অংশগ্রহণ করছে, এবং প্রত্যেকে কিন্তু বলছে যে এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনের যে নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে, নির্বাচিত হবে, তারা আগামী নির্বাচনকে সামনে রেখে দলের সাধারণ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে বৈতরণী পার হওয়ার জন্য কাজ করবেন, সেটা কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ নেতাকর্মীরা। এবং তারা বলছেন এই সম্মেলনের পর তারা নিজ নিজ এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভালো কাজের মাধ্যমে মন জয় করার চেষ্টা করবেন আগামী নির্বাচনের সামনে রেখে। এই ছিল আমার কাছে কুমিল্লা টাউন হল ময়দান থেকে সর্বশেষ পরিস্থিতি। কুমিল্লা থেকে সাইফুল ইসলাম। এবারে গিগাবাইটের সৌজন্যে এশিয়া কাপের খবর। সাইড স্টেইনের চোটে এশিয়া কাপের শেষ 2 ম্যাচের পর এবার আফগানিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ থেকেও ছিটকে গেলেন অধিনায়ক লিটন দাস। এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে 22 সেপ্টেম্বর অনুশীলনের সময় সাইড স্টেইনের চোটে পড়েন লিটন। তাৎক্ষণিকভাবে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলা হয় ডানহাতি ব্যাটারের চোট খুব বেশি গুরুতর নয়, যদিও সেটা শেষ পর্যন্ত আর হালকা চোটে সীমাবদ্ধ থাকেনি। শেষ পর্যন্ত সুপার 4-এ ভারত পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি বাংলাদেশের অধিনায়কের।
চোট থেকে সেরে উঠতে সময় লাগবে সপ্তাহ দুয়েক। এশিয়া কাপ ক্রিকেট ইতিহাসে পঞ্চমবারের মতো ফাইনালে আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এবারের আসরেই এই নিয়ে তৃতীয়বারের মতো একে অপরের বিপক্ষে খেলবে দুই দলই। আগের দুই দেখায় ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান। দুই ম্যাচেই দাপট দেখিয়ে জয় তুলে নেয় সূর্যকুমার যাদবের দল। তবে ফাইনালে ভারতকে হারানোর ব্যাপারে বেশ আশাবাদী পাকিস্তান। গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নিতেও প্রস্তুত নিচ্ছে সালমান আলী আগার দল। সংযুক্ত আরব আমিরাতে আছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ, এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। শুভ, কাল তো ভারত পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ ফাইনাল খেলা, তো কতটা চ্যালেঞ্জিং হবে এই খেলাটি এবং দুই দল কতটা হিসেব করছে এই জয় পরাজয় নিয়ে? ধন্যবাদ আপনাকে। একটু জানিয়ে রাখতে চাই, আজকে পাকিস্তান দল সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত দুবাই স্পোর্টস সিটি অনুশীলন করবে। ভারত দলে এদিন কোনো অনুশীলন করবে না, অর্থাৎ ফাইনাল আগের দিন তারা হোটেল রুমে সময় কাটাবো, জিম সেশন সকালে করেছে, সেভাবে সময় কাটাবো। এই ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে আগ্রহ অন্য পর্যায়ে, কারণ 41 বছর পর এশিয়া কাপের ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হচ্ছে। সাবেক দুই দেশের ক্রিকেটাররা কিন্তু একের পর তর্ক যুদ্ধে নিজেদের সানিয়ে নিচ্ছেন। যদিও কিন্তু এখন পর্যন্ত পাকিস্তান অনেকটা ব্যাকফুটে রয়েছেন, কারণ গ্রুপ পর্বগুলি সুপার ফোরের ম্যাচগুলোতে দুটিও যারা হেরেছে তারা জয়লাভ করতে পারেনি। সেসব ক্ষেত্রে বলা হয় যে পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল, সে কারণে পাকিস্তানের সমর্থকের স্বপ্ন দেখছে। কিন্তু ভারতীয়দের মধ্যে যে অভিষেক যে শুরু করছেন, শুরুতে ব্যাটিং করে পরবর্তীতে ব্যাটিং করে, সেখানে ম্যাচটা কিন্তু অনেকটাই তাদের নিজেদের অধীনে চলে আসছে। শুভমান গিল এই টুর্নামেন্টে খুব বড় বিস্তার করতে পারেন, তার সুযোগ করেছে বড় বিস্তার করা। গতকাল যে ম্যাচটি হয়েছে সুপার ওভারে গড়িয়েছে, প্রথম মিশনটা সেঞ্চুরি দেখা পেয়েছে এবং যার কথা বলতে হবে অভিষেক কিন্তু 50+ ইনিংস খেলেছে। সব কিছু মিলেই বলতে হয় যে এই ম্যাচটি অন্যরকম একটি উন্মাদনা বহন করে। দুই দেশের লড়াই, দুই দেশের আমরা জানি যে ক্রিকেট ইতিহাস দীর্ঘ এবং তাদের সাবেক ক্রিকেটাররা কিন্তু বিশ্বকাপ জয়ের স্মৃতি আছে এবং এশিয়া কাপ জয়ের স্মৃতি আছে। সেক্ষেত্রে বলা যায় যে মাঠে যদি পারফরমেন্স বলি, মাঠের বিশ্লেষণ, সাম্প্রতিক পারফরমেন্স বিশ্লেষণ করে অবশ্যই ভারত এগিয়ে থাকবে। কিন্তু পাকিস্তানও যদি বললাম যে আনপ্রেডিক্টেবল দলটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে নিজেদের অধীনে খেলা নিয়ে আসতে পারে। সব কিছু মিলে এই ছিল দুবাই থেকে আমাদের এখন পর্যন্ত সর্বশেষ। শুভ, আপনাকে ধন্যবাদ। আজ মহাপঞ্চমী তিথি, রাত পোহালেই মহাষষ্ঠী আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। কৈলাস থেকে দেবী দুর্গা আসবেন মর্তে, তাই মন্দিরে মন্দিরে চলছে দেবী দুর্গা বরণের প্রস্তুতি। নির্বিঘ্নে পূজা উদযাপনে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। রোববার মহাষষ্ঠীতে দুর্গতি নাশিনীর অকাল বোধন, অধিবাস ও ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে মূল আনুষ্ঠানিকতা। পঞ্জিকা মতে এবার মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা আসছেন গজ বা হাতিতে চড়ে, ফিরবেন দোলায় বা পালকিতে করে। এই প্রার্থনা বলে সবাই যেন সুস্থ থাকে, সবার মধ্যে মঙ্গল থাকে, কোনো ধরনের পুজোতে বাধা যাতে সৃষ্টি না হয়। আমরা হিন্দু মুসলমান যে সম্প্রদায় আছি না কেন, সবাই যদি আমরা মিলেমিশে থাকি। মা দুর্গা জানে আশীর্বাদ করে যায় যে সবাই সংসারে পরিবার নিয়ে আমরা সবাই জানি থাকতে ভালোবাসি। পূজাটা যেন শান্তিপূর্ণভাবে হয়, একটু নিরাপত্তার দিক দিয়ে বিশেষ করে নজর দিলে ভালো হবে। মণ্ডপে মণ্ডপে চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। একই সাথে প্রতিমাকে পূর্ণ রূপ দিতে শেষ রং তুলির আঁচড় দিচ্ছেন শিল্পীরা। ষষ্ঠীর আগে সব কাজ শেষ করতে হবে, তাই ব্যস্ত সময় পার করছেন তারা। কিছু কিছু কাজ বাকি আছে, কাপড় পরানো কিছু বাকি আছে, চুল লাগিয়ে সাজিয়ে আজকে সবাই প্রতিমা নিয়ে যাবে পঞ্চমীতে। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সমাপ্ত হবে। দেবী বছর আসবেন গজে এবং তোলায় গমন করবেন। অসাম্প্রদায়িক চেতনায় শান্তিপূর্ণ পরিবেশে সব ধর্মের মানুষদের নিয়ে দুর্গাপূজা পালনের আশা আয়োজকদের। মানুষ যেন নির্বিঘ্নে আরামায়েসে সুন্দর মতো
প্রতিমা দর্শন করতে পারে, পূজা দর্শন করতে পারে, সেইভাবে সরকার যেন উদ্বিগ্ন থাকে, সরকার যেন সেভাবে ব্যবস্থা নেয়, আমরা সেটাই চাই। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে থাকবে পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আশা করছি আমরা একটি উৎসব মুখর এবং সার্বজনীনভাবে আনন্দ মুখর একটি দুর্গোৎসব মাদারীপুর জেলায় উপহার দিতে পারব। এবার সারা দেশে 33,355টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপূজা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, শারদীয় দুর্গোৎসবের আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ফরিদপুর থেকে যুক্ত হবেন খায়রুজ্জামান সোহাগ এবং শরীয়তপুর থেকে যুক্ত হবেন বিধান মজুমদার। আমরা শুরুতেই যাব ফরিদপুরে আমাদের সহকর্মী খায়রুজ্জামান সোহাগের কাছে। সোহাগ, মণ্ডপগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন দেখছেন? ধন্যবাদ জহুর। আপনি জানেন যে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা উৎসবের প্রায় শেষ সময়। আজ মহাপঞ্চমী, আর এই মহাপঞ্চমীতে বোধন পূজার মধ্য দিয়ে কিন্তু এই পঞ্চমীর আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপরে আগামীকালকে মহাষষ্ঠী, এই ষষ্ঠীতে ষষ্ঠাদি কল্পারম্ভ ষষ্ঠী বিহিত পূজা এবং আমন্ত্রণ অধিবাসের মধ্য দিয়ে ঢাকে বাড়ি দিয়ে দেবী দুর্গাকে খাটে ওঠানো হবে। এরপরে সপ্তমী এবং অষ্টমীতে ফরিদপুরে রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা, নবমী এবং দশমীর মধ্যে দিয়ে মূল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে এই পঞ্চমীতে আমরা দেখতে পাচ্ছি যে যারা রয়েছেন এই শিল্পীর, যারা এই প্রতিমা শিল্পী রয়েছেন, তারা কিন্তু শেষ সময়ে প্রস্তুতি নিয়েছেন এবং তারা রং তুলিতে শেষ কাজগুলো করছেন, এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কেননা ষষ্ঠী পূজার আগেই কিন্তু তাদের এই সমস্ত কাজ শেষ করতে হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি। তো আরেকটা বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ফরিদপুরে এবছরে 758টি প্রতিমা তৈরি করা হয়েছে, যা গত বছরের তুলনায় কিন্তু অনেক বেশি। এই দেবী দুর্গার বরণের জন্য কিন্তু সনাতন ধর্মাবলম্বীরা প্রস্তুতি নিয়ে নিয়েছে। আর আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দুর্গা পূজায় যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিয়ে প্রস্তুতি নিয়ে নিয়েছে। আমরা যেটা জানতে পেরেছি, পুলিশ, বিজিবি, বিডিপি, আনসার, গ্রাম পুলিশ সহ সব ধরনের প্রশাসন কিন্তু প্রস্তুত রয়েছে কোনো ধরনের অপ্রীতিকর যেন না ঘটনা ঘটে। তো এই ছিল আমার কাছে এই শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতির সর্বোচ্চ সংবাদ। একই খবর জানতে আমরা যাব শরীয়তপুরে। আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছে বিধান মজুমদারের কাছে, জানবো সেই শরীয়তপুরের খবর। বিধান। অপেক্ষার প্রহর আর মাত্র কয়েক ঘন্টা। আগামীকাল ভোর থেকে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রী শ্রী দুর্গা পূজা। এবার শ্রী শ্রী দুর্গা মাতা আগমন করবে গজ, যার অর্থ শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। অর্থাৎ তিনি আসার পরবর্তী সময়ে কিন্তু আমাদের এই পৃথিবীতে শস্য সম্পলা যেই বিষয়টি থাকবে সেটি কিন্তু দেখা যাবে। আর পাশাপাশি তিনি গমন করবে দোলায়, অর্থাৎ এখানে কিন্তু যে মহামারী একটি বিষয় সেটা থেকে যায়। তবে এই যে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব, সেই উৎসবকে কেন্দ্র করে শরীয়তপুরে প্রত্যেকটি মণ্ডপে কিন্তু এখন চলছে একদম শেষ সময়ের প্রস্তুতি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের আঙ্গারিয়া শ্রী শ্রী কালী মন্দিরের যে দুর্গা মণ্ডপ, এখানে কিন্তু প্রতিমা শিল্পীরা একদম তুলির যে শেষ আচরণ সেটা কিন্তু দেওয়ার চেষ্টা করছেন, অর্থাৎ সাজসজ্জায় কিন্তু তারা ব্যস্ত সময় পার করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু যেই মণ্ডপের যে কাজগুলো সেটি কিন্তু ইতিমধ্যেই এখানে সমাপ্ত হয়েছে। বিশেষ করে এখানে দেবী দুর্গার প্রতিমা ব্যবহার করে, এখানে ককশিট ব্যবহার করে নানা রঙে কিন্তু বর্ণের আলো এবং সাজসজ্জা কিন্তু এখানে সম্পন্ন করা হয়েছে। আমরা কথা বলেছি এখানকার হিন্দু ধর্মের নেতাদের সাথে, তারা যেমনটি বলছেন গতবারের ন্যায় এবারও কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে এবার দুর্গাপুজো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি মণ্ডপে কিন্তু দারুণ এবং মানুষের মধ্যে খুব ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। তো সেক্ষেত্রে এখানে যে প্রশাসন রয়েছে, প্রশাসনের দিক থেকে তারা সব ধরনের সার্বিক যে বিষয়গুলো তারা কিন্তু দেখছে। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি এই জায়গাটিতে কিন্তু এখানে র্যাব যে বাহিনী রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে মণ্ডপটি পরিদর্শন করছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু যথেষ্ট তাদের দিক থেকে কিন্তু তারা এগুলো দেখে যাচ্ছে। বিশেষ করে কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না ঘটে এটা কিন্তু তারা সর্বক্ষণিক মনিটরিং করছে। পাশাপাশি এখানকার যে হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনেরা রয়েছে তারা কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তারা এই উৎসবটি আমেজ কিন্তু তারা সেই দিকটি আছে। বিশেষ করে এবার খুব জাঁকজমকপূর্ণভাবে এই দুর্গাপুজো অনুষ্ঠিত হতে যাবে বা হবে এমনটি তারা প্রত্যাশা করছেন। তো এই ছিল শরীয়তপুর থেকে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে জহুরের কাছে। জহুর। বিধান, আপনাকে ধন্যবাদ। দুর্গোৎসবের শেষ মুহূর্তের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।
এবারে মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্যের সংবাদ। আজ বিশ্ব পর্যটন দিবস। দেশের উদীয়মান শিল্পের মধ্যে অন্যতম একটি হচ্ছে পর্যটন শিল্প। তবে অবকাঠামো উন্নয়ন, সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের অভাব সহ নানা কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারছে না এই খাত। এই শিল্পের টেকসই বিকাশের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগেরও প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্টরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। অসীম সম্ভাবনার দেশ বাংলাদেশ। সমুদ্র থেকে পাহাড়, নদী থেকে বন, বৈচিত্র্যময় প্রকৃতিই পর্যটনের মূল আকর্ষণ। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নীলাভূমি রাঙামাটি। প্রকৃতির সৌন্দর্য উপভোগে প্রায় প্রতিদিনই পর্যটক মুখর থাকে এ পাহাড়ি জনপদ। তবে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে আধুনিকতার ছোঁয়া লাগেনি এখনো। প্রতি বছর বর্ষায় হ্রদের পানিতে ডুবে থাকে ঝুলন্ত সেতু। তারপরও ঝুলন্ত সেতু দেখতে ছুটে আসেন পর্যটকরা। আমরা সবসময় চাই আমাদের মাতৃভূমি আরো সুন্দর হোক। টিকিট কাটার পরও আমাদেরকে ব্রিজে উঠে দেয় না, বলে পানির সমস্যা, এই কারণে আর কি খুব মনটা খারাপ। প্রতিদিন প্রায় 50 থেকে 60,000 টাকা ক্ষতি হয়েছে। আসার আগে সামনে পর্যটন মৌসুমে আমাদের এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবো বলে আশা রাখি। প্রকৃতির এক টুকরো স্বর্গ যেন বান্দরবান ও খাগড়াছড়ি। প্রকৃতি প্রদত্ত অবারিত সম্পদ ও সৌন্দর্যের আধার এই দুই পার্বত্য জেলা। আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে প্রতিনিয়তই আসেন ভ্রমণ পিপাসুরা। অবকাঠামো, মানসম্মত রাস্তা, নিরাপত্তা ব্যবস্থা, নানা সমস্যার কারণে এই সব পর্যটন কেন্দ্র থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন পর্যটকরা। চট্টগ্রামতে আসার জন্য যে পরিমাণ পর্যাপ্ত সুবিধার দরকার তেমন সুবিধা নাই। বাংলাদেশের যে সমস্ত পর্যটন কেন্দ্র রয়েছে সেগুলোকে পুরো আন্তর্জাতিকময় করে তুলে ধরার জন্য বিভিন্ন সামাজিক মানুষের মাধ্যমে, পাশাপাশি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটাকে হাইলাইট করা দরকার। সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে বিকাশ ঘটাতে হবে পর্যটন শিল্পের। তাই সঠিক পরিকল্পনা অতীব জরুরি। কারণ পর্যটন শিল্পে সঠিক পরিকল্পনায় পারে বিশ্ব দরবারে বাংলাদেশের পর্যটন শিল্পকে পরিচিত করতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধ পরবর্তী অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইচ্ছা করেই যুদ্ধবিরতি ও বন্দী মুক্তির প্রক্রিয়া ভণ্ডুল করছে বলে বিবৃতি দিয়েছে হামাস। তাদের দাবি, নেতানিয়াহুর বক্তব্যের আগেই কূটনীতিকদের জাতিসংঘ অধিবেশন বর্জন প্রমাণ করে ইসরায়েল বিশ্ব থেকে কতটা বিচ্ছিন্ন। তবে গাজা ইস্যুতে আলোচনা ইতিবাচক অগ্রগতির দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলা চলছে, একদিনে নিহত আরও 60 জন ফিলিস্তিনি। এতে প্রাণহানি ছাড়ালো 65,500। আবারও খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে পাকিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে লাল সবুজের কিশোররা। ভারতের বিপক্ষেও শিরোপায় চোখ বাংলাদেশ অধিনায়কের। কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় শুরু হবে এই হাই ভোল্টেজ লড়াই। সাফ অনূর্ধ্ব 17 ফুটবল চ্যাম্পিয়নশিপে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণে আজ মাঠে নামছে টিম বাংলাদেশ। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে চলমান সাফ অনূর্ধ্ব 17 ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে টিকিট কাটে বাংলাদেশ। এখন শিরোপা লড়াইয়ে প্রতিপক্ষ দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দল ভারত। 2019 থেকে 2024 সাল পর্যন্ত সাফের বয়সভিত্তিক এই টুর্নামেন্টে 4টি আসরেই শিরোপা বঞ্চিত হয়েছে বাংলাদেশ। এবার শিরোপা জয়ের হাতছোঁয়া দূরত্বে দাঁড়িয়ে ফয়সাল বাহিনী। তাই তো সেই আক্ষেপ ঘুচাতে চায় অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। বাংলাদেশের সমর্থকদের জন্য আমি একটাই কথা বলবো যে আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং এখনো দিচ্ছেন, আপনাদের কাছে আমরা টিম ম্যানেজমেন্ট এবং প্রত্যেক প্লেয়ার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যেহেতু এখন আমরা ফাইনালে, আপনাদের কাছ থেকে আমরা আরো বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো।
তবে ভারতকে হারানো খুব একটা সহজ হবে না তা ভালোই জানা বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনের। শুক্রবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ কোচ বলেন, ভারতের বিপক্ষে খেলার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। আমরা যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি এবং আমরা সাহসের সাথে এবং আমাদের একতাবদ্ধ থাকে এবং আমাদের যে প্রিভিয়াস যে গেম আমাদের ছেলেরা খেলেছে আমাদের খেলার মধ্যে থাকতে হবে, তাহলে আমাদেরও বিরাট সুযোগ আছে। অন্যদিকে টিম ইন্ডিয়া বেশ জোরে সোরেই প্রস্তুতি নিচ্ছে তাদের শিরোপা ধরে রাখতে। নিজেদের সেরাটা দিতে প্রস্তুত দল জানিয়েছে ভারত অধিনায়ক মিডফিল্ডার ডেনি সিং। কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায়। আবরার আল দাইয়ান, নিউজ 24। আর এই ছিল এখনকার নিউজ 24 সংবাদের সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।